গুড মর্নিং। এই কে নতুন বলেছি, দাদা ভাই নতুন, আমি আসতে গুড মর্নিং বলেছি ভাই। আর so once again মিঠুন বাবু তো আমাদের অর্ধেক নতুন, আগে আপনি এসেছিলেন অলরেডি অ্যাকাউন্ট। So once again can you say with me a warm good morning? Very good morning. Warm good morning like this. Good morning. আমি বলিনি, তারপরে আপনি বলবেন why good morning. I will explain to you a very good morning. Good morning. Now নতুন করে ভাববেন এটা কি মাথা খারাপ হয়েছে এবং বিকেল এখন 4টা বাজে আর এই সময় গুড মর্নিং বিকজ দ্য ব্র্যান্ড আমরা যেটা আপনাকে এক্সপ্লেইন করতে যাচ্ছি, এই ব্র্যান্ড পৃথিবীর 203টে কান্ট্রিতে রয়েছে। কতগুলো কান্ট্রিতে? 203। যে ব্র্যান্ড 203টে কান্ট্রিতে আছে তার মনে হয় কোথাও সূর্য অস্ত যায় না স্যার। হ্যাঁ, আমেরিকায় যখন সকাল, আমাদের এখানে সন্ধ্যা না, তার মানে পৃথিবীর কোথাও না কোথাও এখন সকাল আছে। তাই এই কোম্পানির, এই ব্র্যান্ডের সূর্য কখনো অস্ত যাবে না। ইউনিভার্সিটি যদি আপনি গুড মর্নিং বলেন, পৃথিবীর কোনো না কোনো দেশে কিন্তু গুড মর্নিং একটা হয়েছে। তাহলে আপনি বলতে পারেন তো আপনার সাম্রাজ্য যদি পৃথিবীর এমন দেশে দেশে থাকে কোনো দিন এর সূর্য ডোবে না, সকাল অবশ্যই হয়, তাহলে গুড মর্নিংটা রেগুলারলি থাকে না। এই জন্য কিন্তু আমরা ইউনিভার্সিটি গুড মর্নিং বলি। এবং এই ব্র্যান্ড আপনাকে এমন কিছু সার্ভিসেস দেয়, এমন কিছু সার্ভিসেস যেগুলো আপনি ইউজ করে আপনি ভালো থেকে রেগুলারলি 24 ঘন্টায় কিন্তু গুড মর্নিং এর মতো থাকবেন। সকালে উঠলে এনার্জি থাকে না? আপনার সকালে এনার্জি, সন্ধ্যা এনার্জি একটু তফাৎ হয় না? তো সকালের মতো এনার্জি আপনি সারা দিন পাবেন। যেমন কালকে রাত্রে আমি অলমোস্ট 1:15 শুয়েছি, উঠেছি কিন্তু আমি 6টায়। এটা খুব লাস্ট কয়েক মাস ধরে আমার চলছে। আপনারা খুব ফিল করছেন আই অ্যাম ইন আ ড্রাউজিনেস। যে আমি খুব কাজ থেকে জানেন যে আমার রেগুলার শিডিউল এখন জানেন, আমার টিম মেম্বাররা যারা কাজ করছে প্রত্যেককে জানেন যে আমি কি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। বাট এখন দুপুরবেলা 4টার সময় মনে হচ্ছে আমি এনার্জেটিক নই। আপনার মনে হচ্ছে না? Full energy. So once again, good morning. Good morning. Now this is the morning. This is your life. You have to go. আপনি আজকে আপনার লাইফকে চেঞ্জ করতে যাচ্ছেন, আপনি ডিসিশন নিয়েছেন আজকে আসার একটা নতুন প্রজেক্ট দেখার, যে প্রজেক্টে আপনার লাইফ কিন্তু এন্টায়ারলি চেঞ্জ হবে মাই ডিয়ার ফ্রেন্ড। এই আগামী 90 মিনিটস আপনি ফিঙ্গার ক্রস করে রাখুন, কারণ আপনার লাইফ এন্টায়ারলি চেঞ্জ হতে যাচ্ছে। 1957 ইন আমেরিকা একটা মডেল ইন্ট্রোডিউসড হয় ইন সেলিং, দ্যাট ইজ ডাইরেক্ট সেলিং। উই এভরিথিং সেল, ইউ নো। আজকে আপনি সকাল থেকে রাত অবধি যা পরে আছেন, খেয়ে আছেন, ইউজ করে আছেন, সব আপনি কিনেছেন, মানে সেল হয়েছে। আপনি আপনার বাচ্চার জন্য কিছু কিনে এনেছেন, আপনি টাকা দিয়ে কিনে এনেছেন, আপনি সেল করতে সাহায্য করেছেন। আপনার বাচ্চা ওটা আপনার কাছ থেকে আদায় করে নিয়েছে তার ভালোবাসা সেল করে, ঠিক না ভুল? তার মানে পৃথিবীতে যা কিছু ঘটছে ট্রানজাকশনাল থিং ইজ আ সেল, ইউ নো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কনসেপ্টকে মাথায় রেখে বিদ্যানরা মনে করলো যে গণতান্ত্রিক ওয়েতে মানুষকে ধনী কিভাবে করা যায়। আগে ছিল রাজার ছেলে রাজা হবে, এখন গণতান্ত্রিক ওয়েতেও আপনি ধনী হতে পারবেন এইভাবে যে বিজনেস মডেলকে আপনার সেলিং মডেল এবং কনজিউমিং মডেল দিয়ে চেঞ্জ করে দিন। আপনি কনজিউম তো করেন কিন্তু ডিলার ডিস্ট্রিবিউটার অ্যাডে প্রচুর খরচা করে দেন। এরকম হাজারো কোম্পানি রয়েছে যারা ডিলার ডিস্ট্রিবিউটারে অ্যাডভার্টাইজমেন্টে খরচা করে 40 টাকা জিনিসকে আপনার কাছে 100 টাকায় পৌঁছায়, কিন্তু আপনি কি ডিপ্রাইভড হচ্ছেন না? আপনি প্রোডাক্ট ছাড়া আর কি পাচ্ছেন? টিএনস বলছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অন্যতম ব্র্যান্ড হলো আমাদের টিএনস, যার 203টে কান্ট্রিতে যার প্রোফাইল আপনি দেখলেন, তার ব্যাপ্তি রয়েছে, বিস্তার রয়েছে। এমন কোম্পানি এরা বলছে, এই ব্র্যান্ড বলছে আপনি যেগুলো বাইরে ইউজ করেন আসুন আমাদের কাছে ইউজ করুন, আমাদের মাল্টি স্টোর থেকে আপনি ইউজ করুন। যেই মাত্র আপনি দোকানটা পাল্টালেন, আপনি ডিলার ডিস্ট্রিবিউটর অ্যাড খরচাটা বাঁচিয়ে নিলেন। এই খরচা বাঁচানোর পরে আমাদের সহজাত প্রবৃত্তি ছিল যে কোনো জিনিসকে ভালো লাগলে আমরা অন্যকে রেকমেন্ড করি না করি। তাহলে যেহেতু ডিলার ডিস্ট্রিবিউটর অ্যাডভার্টাইজমেন্টে 60% রুপিস বেঁচে গেছে, সেই টাকাটাকে কোম্পানি অ্যাজ এ ডিস্ট্রিবিউটরশিপ আপনাকে আমাকে গ্রহণ করে নিল, যেহেতু আমি প্রোডাক্ট ইউজ করা চালু করেছি এবং আমাকে অ্যাজ এ বিজনেস মডেলকে প্রমোট করা, ডিস্ট্রিবিউটরশিপকে প্রমোট করার অধিকারও আপনাকে দিয়ে দিল। সেই মডেলকে কাজে লাগিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস শুধু প্রোডাক্ট ইউজ করুন আর আপনার পরিচিত ব্যক্তির মধ্যে এর রেজাল্ট শেয়ার করে আমরা ধনী হওয়ার
গণতান্ত্রিক ওয়েতে একটা মডেল দেখতে যাচ্ছি আজকে। অনেকের লাইফ চেঞ্জ হবে, যারা পুরনো তারা ফিঙ্গার ক্রস করে রাখুন। দ্য পার্সন আজকে তিনি আমাদের ওয়েলনেস পার্ট শেয়ার করবেন, আমরা প্রত্যেককে ভাগ্যবান। আর যারা নতুন, যারা মাথায় রাখবেন যে আপনারা এমন ব্যক্তিত্বকে দেখতে যাচ্ছেন যিনি কিন্তু 17 বছর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত রয়েছেন। ছিলেন একজন পেশায় স্কুল টিচার। ওরকম ভালো স্যালারি প্রফেশন থেকে শুরু করে কেউ এরকম ধরনের প্রফেশনকে ইমিডিয়েটলি চুজ করতে জেনারেলি আমরা চাই না, কিন্তু বিগ ড্রিমার ছিলেন। 90খানা ফরেন ট্রিপ ওনারা করেছেন। ওনারা হাজব্যান্ড ওয়াইফ এখান থেকে ইন্টারন্যাশনাল লেকচারারশিপ, 15 বছরের লয়্যালটি টুয়ার্ডস দ্য কোম্পানি, এছাড়া ফাস্টেস্ট লাক্সারিয়াস কার অ্যাচিভ করেছেন। শুধু তাই নয়, কয়েক হাজার ছেলে মেয়েকে তার গাড়ির স্বপ্ন পূরণ করে দিয়েছেন। কয়েক হাজার ছেলে মেয়েকে এই মডেল দিয়ে কাজ করিয়ে ফরেন ট্রিপ নিয়ে গেছেন। প্রথমে গিয়েছিলেন স্যার একা, ম্যাডাম গিয়েছিলেন একা, পরের বারে গিয়েছিল 17 জন। সেটা হিস্ট্রি নয়, 1 থেকে 17 ডাউন করা ভেরি ভেরি টাফ, কিন্তু আমরা হিস্ট্রি করেছিলেন 10 বছর মেহনত করে। 2017-এ 780 জনকে একসঙ্গে ফরেন ট্রিপের স্বপ্ন পূরণ করেছিলেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, নাম অ্যানাউন্স করবো, তার প্রোফাইল আমরা আমরা তার নাম অ্যানাউন্স করবো। তো এমন একজন লিডার যিনি আমাদের ওয়েলনেস পার্ট শেয়ার করবেন, এই বিজনেস মডেলটা আমাদের শেয়ার করবেন। সি ইজ নান আদার দ্যান দ্য গোল্ড লায়ন লিডার, দ্য car achiever and our national lecturer, TN's official MC in Delhi. So বেসিক্যালি আগে চিন্ময় আপনাকে কি বলেছে যে আজকে আপনি এখানে এসেছেন? আমাকে বুঝতেছিল 1 বছর আগে, কারণ ম্যাম আমি একটা অন্য একটা সার্ভিসে করি, বিজনেস আমার কাজ আছে, আমার টাইম ছিল বলে আমি দেখতে এসেছিলাম কি জিনিস এটা। আচ্ছা, সাবজেক্টটা জানতে এসেছি। সেমি কন্ডিশন খুব বেশি মন্দির সঙ্গে এসেছি আমি। প্রথম ব্যাপারটা কি জানতে এসেছি, বললো তোমার ভালো লাগলে তুমি জয়েন করতে পারো, আমার সঙ্গে থাকতে পারো, না চাইলে একটা অপরচুনিটি বলে মমিন আপনার সঙ্গে শেয়ার করেছে। আপনি ফার্স্ট টাইম এসেছেন? আমি ম্যাডাম জয়েন করেছি আগে এখানে এই অফিসে আছি। আচ্ছা, জয়েন আগে করেছেন, আগে অফিসে ফার্স্ট টাইম জয়েন করেছেন। বাকিরা আমরা যারা আছি সবাই ডিস্ট্রিবিউটার্স, রাইট? ওকে। তো বেসিক্যালি আমরা আজকে একটা হেলথ কেয়ার ইকোসিস্টেমকে এখানে প্রেজেন্ট করব, যেটার উপর বেস করে কিন্তু একটা হিউজ আকারে অপরচুনিটি তৈরি হয়েছে এবং যেখান থেকে বহু মানুষ নিজের লাইফকে দৈনন্দিন যদি আমি ভাবি সেই রেগুলার বেসিস চেঞ্জ করছে। তো আজকে সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এবং সেই টপিকটা নিয়ে যেহেতু আলোচনা শুরু করব তার আগে বলি যে তার একটা বিশেষ পার্ট আমি আপনাদের সঙ্গে শেয়ারিং করবো, ঠিক আছে? তো সেটা যখন বললামই তখন আমি জাস্ট আরেকবার আপনাদের জিজ্ঞেস করবো যে যারা এখানে ফার্স্ট টাইম বা যারা সকলে আছেন এখানে আপনারা প্রেজেন্ট, আমি যদি হঠাৎ করে জিজ্ঞেস করি আপনার সঙ্গে আমার দেখা হয়েছে যে আরে কেমন আছো, আপনি কি উত্তর দেবেন? রাস্তায় দেখা হলে আমি জিজ্ঞেস করলাম কেমন আছো, অনেকদিন পর আপনার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি রাস্তায় যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, আপনি কি উত্তর দেন? আমার কন্ডিশন ভালো থাকলে আমি ভালোই আছি, বা যদি কোনো মানসিক চাপ হয়তো থাকি হয়তো একটু স্লো এতেই সেটা বলতে হবে যে ভালো আছি, চলে যাচ্ছে। আচ্ছা, নর্মালি আমরা সেটাই বলে থাকি। আমরা কোনোদিন কারোর সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে অনেকদিন পর আমরা কি শেয়ার করি আমরা খুব খারাপ আছি? না, আমার পার্সনের কাছে তো হয়ই না, করি না। তো আমার এখানে এটাই বক্তব্য কি সত্যি কি আমরা সত্যি সবাই খুব ভালো আছি? অ্যাডজাস্ট করে নিচ্ছি ভালো কাজ। নো। আচ্ছা, যদি নো হয় কেন নো? যদি ইয়েস হয় এর থেকে ভালো কিছু হতে পারে না, আর যদি নো হয় কেন? এটা যেকোনো না যেকোনো একটা প্রবলেম আছে। আচ্ছা, উনি বলছেন শারীরিক প্রবলেম আছে, যাদের শারীরিক প্রবলেম নেই তাদেরকে মানি মানি প্রবলেম প্রবলেম আছে।
আচ্ছা, তাহলে ফিনান্সিয়াল ইস্যু আছে, আচ্ছা ফিনান্সিয়াল ইস্যু আছে, হেলথ ইস্যু আছে, আর কিছু? অনেকেরই দুটোই আছে। আচ্ছা, অনেকের দুটোই আছে। আচ্ছা, দুটোই যাদের আছে তাদের আর কি আছে? পারিবারিক সমস্যা, কেস কামাই মামলা মোকদ্দমা, টেনশন আছে, আচ্ছা, দিনেশ বাবু বলছেন টেনশন আছে, মানে মেন্টালিও আমরা ঠিক জায়গায় নেই, তাই তো? তাহলে আমরা ফাইন্যান্সিয়ালি ঠিক জায়গায় নেই, ফিজিক্যালি ঠিক জায়গায় নেই, মেন্টালিও ঠিক জায়গায় নেই। তাহলে আপনি যদি এই তিনটে জায়গায় ঠিকঠাক জায়গায় না থাকেন, আপনার কি মনে হয় যে সামাজিকভাবে আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করবে? খুব ভালো করে ভেবে দেখুন, তাহলে আমরা সামাজিকভাবে সুস্থ আছি? অথচ ভালো থাকার একটা ডেফিনেশন হু দিচ্ছে, WHO দিচ্ছে, বলছে ভালো থাকা মানে শুধুমাত্র ফিজিক্যালি হেলদি থাকা নয়, তার সঙ্গে সঙ্গে আমাকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ থাকতে হবে। A state of complete physical, mental, social and economic well-being কে কিন্তু আমি বলবো সুস্থতা। এবার আমি যদি উল্টো দিক থেকে এবার আসি, আমি যদি বলি যে অর্থনৈতিকভাবে আমি যদি সুস্থ থাকি, তাহলে মানসিক দিকটা আমি কি অনেকটা ফ্রি মাইন্ডে থাকবো না? যদি আমার মানসিক দিকটা ঠিকঠাক থাকে, তাহলে হু যে আরেকটা কথা বলে দিচ্ছে যে আজকের ডেটে 100%-র মধ্যে 80% অফ দ্য পিপল সাবহেলথ জোনে আছে। মানুষ কি সত্যি মানসিকভাবে সুস্থ থাকলে সাবহেলথ জোনে যাবে বলে আপনার মনে হয়? দেখুন, যত রকম সমস্যা, আপনি ডায়াবেটিস বলুন, হাইপোথাইরয়েডিজম বলুন, ইউরেসেমিয়া যেটাকে আমরা ইউরিক অ্যাসিডের সমস্যা বলি সেটা বলুন, হাই প্রেশার বলুন, লো প্রেশার বলুন, বাতের ব্যথা, বিভিন্ন শরীরের ব্যথা, সব রিলেটেড টু মেন্টাল হেলথ। কি? ইয়েস। তাহলে আমি উল্টো দিক থেকে যদি দাঁড়াই, আমার কাছে টাকা থাকলে আমি মানসিকভাবে সুস্থ থাকবো, আর মানসিকভাবে যদি সুস্থ থাকি আমি কিন্তু ফিজিক্যালি হেলদি থাকবো। আর এই তিনটে জায়গায় যদি আমি নিজেকে ঠিক জায়গায় নিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমি সামাজিকভাবে গ্রহণযোগ্য হব। এটার উপর বেস করে আমি যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেখানে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তো এই ট্রায়াঙ্গেলটা আপনারা সবাই জানেন কিনা। এইখানে হচ্ছে ডায়েট। আমি যদি ফিজিক্যাল হেলথে চলে আসি, প্রথমে যে ফিজিক্যালি আমাকে হেলদি থাকতে হবে, তাহলে আপনাদের কি মনে হয় না ডায়েট আপনাদের লাইফে ভেরি ভেরি ইম্পর্টেন্ট? আমি কি খাচ্ছি ইম্পর্টেন্ট তো? আচ্ছা, তার সঙ্গে নিউট্রিশন। ডায়েট নিলেই হবে? সকালবেলা ভাত খাচ্ছি, সন্ধ্যেবেলা ভাত খাচ্ছি, রাত্রিবেলা ভাত খাচ্ছি, আমি সুস্থ থাকবো? আমাদের খাবারের মধ্যে বেসিক কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন কি কি? প্রোটিনস, ভাইটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, ফাইবার, এইগুলো আমাদের শরীরে দিতেই তো হবে, না হলে কি আমরা শরীরকে সুস্থ রাখতে পারবো? তো নিউট্রিয়েন্টস দরকার কি দরকার নেই? আচ্ছা, নিউট্রিয়েন্টস কোথা থেকে আসে? ডায়েট থেকে আসে তো, পরে আসছে ওই জায়গায়। আর 3 নম্বর ট্রায়াঙ্গেলে থাকে হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ। দেখতে ঠিক লাগছে না। তো বেসিক্যালি এক্সারসাইজ, তো নিউট্রিশন, ডায়েট এবং এক্সারসাইজ, এই তিনটে হচ্ছে ট্রায়াঙ্গেল, যেটা আমাদের লাইফে যদি থাকে, এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা মেনটেন করতে পারি, আমি একটা সুস্থ জীবনযাপন করতে পারি। আপনারা সবাই আমার সঙ্গে একমত? ওকে, এবার আপনারা আমার সঙ্গে একটু কোঅর্ডিনেট করবেন আমি যে কথাগুলো বলবো। আচ্ছা, আপনি যে ডায়েট নেন বা সকাল থেকে রাত্রি অবধি যে খাবার খান, আপনার কি মনে হয় আপনি একদম পারফেক্ট খাবার সকাল থেকে রাত্রি অবধি খাচ্ছেন? কেন? তাহলে খাচ্ছেন কেন? আপনারা সবাই জ্ঞান পাতি, আপনারা জানেন ঠিক খাচ্ছেন না, তাও খাচ্ছেন কেন? কি? বাঁচার জন্য। বাঁচার জন্য তো ভালো খেতে হবে, সেইটা না খেয়ে উল্টো পাল্টা খাচ্ছি কেন? স্যার পকেটটা ম্যাডাম ভালো নেই,
পকেটটাও ভালো নেই হুম। আর বাজারে পাচ্ছিও না ঠিক। আচ্ছা উনি বারবার পকেটে চলে যাচ্ছেন। আচ্ছা পকেটে যদি নাও যায় তো সেইখান থেকে কি ভালো খাবার আজকের ডেটে খাওয়াটা মানে খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে? আমি তো আপনাদের হেল্প করছি, ঠিক আছে? আচ্ছা বাজার থেকে খুব সবুজ রঙের শাকসবজি, সকালবেলা উঠে আপনি কোনো বাজারে পাশ দিয়ে যাচ্ছেন, আপনি দেখছেন একদম সবুজ রঙের সবজিগুলো বিক্রি হচ্ছে, সবুজ পটল, সবুজ ঢেঁড়স, দেখতে খুব সুন্দর লাগছে। আচ্ছা সত্যি কি পটলটা অতটা সবুজ? তার কিছুক্ষণ আগে গেলে আপনি দেখবেন রঙের মধ্যে ওটাকে চুপিয়ে রেখেছে, 20% কেমিক্যাল থাকে, তাই তো? তো যে কোনো সবজি আমি যেটা বাজার থেকে কিনে খাচ্ছি শুধু তাকে রং মেশানো হচ্ছে তা নয়। আমি যদি আরেকটু ভেতরে ঢুকে আপনাদের বলি, আপনি হয়তো কালকে থেকে আর বাজারে গিয়ে কিনতে ভয় পাবেন, ঠিক আছে? যেমন ধরুন লাউ, আমরা লাউ খাই তো, একটা লাউ যেটা গ্রোথ হতে একটা তো সার্টেন অ্যামাউন্ট অফ সময় লাগে, যে একটা লাউ সেটা সবে শুরু হলো তারপর বড় হতে হতে মিনিমাম একটা 15-20 দিন লাগবে প্রপার আসতে। কিন্তু দেখা যাচ্ছে লাউটা গতকাল রাত্রেবেলা খুব ছোট ছিল, পরের দিন সকালবেলা এত বড় একটা হয়ে গেছে। কেন? ওটাতে অক্সিটোসিন হরমোন ইনজেকশন দেওয়া হয়েছে, which is highly cancerous, এবং আপনি জানেনও না সেইটা এনে বাজারে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু আপনি বাড়িতে নিয়ে আসছেন। লাউ খাওয়া ইজ টু গুড, আপনি সেটা রান্না করছেন, খাচ্ছেন, তাহলে ওই অক্সিটোসিন ইনজেকশন যেটাতে ওটাতে করা হয়েছে তার যে সাইড এফেক্ট সেটা আপনার শরীরে যাবে কি যাবে না? আমি ছেড়ে দিন, অক্সিটোসিন বাদ দিয়ে দিলাম। আপনাদের জানা আছে আমাদের দেশের যে সবজি চাষ হয় ইন্ডিয়াতে স্পেশালি, সেটা সেখানে যে কীটনাশক ব্যবহার হয়, তাতে তো কীটনাশক দিতে হয় যাতে পোকা না ধরে, সেটা অন্য দেশের থেকে কতটা বেশি গুণ ইউজ হয়? 300 টাইমস মোর পেস্টিসাইড আমাদের ফুড ক্রপস এর মধ্যে ইউজ হয়, এবং which is highly poisonous. এই যে এটা যে ওর মধ্যে স্প্রে করা হচ্ছে, এটা কেন হচ্ছে? কারণ আমাদের এখানে কৃষকরা যারা চাষ করে তারা প্রপারলি এডুকেশন তাদের নেই, তারা জানে না কতটা দিলে সেই সবজিটার জন্মে সঠিক হবে। 300 গুণ বেশি ইয়ে কিন্তু পেস্টিসাইডস ওখানে স্প্রে করা হচ্ছে। আচ্ছা আমি যদি সারের কথা আসি, আজকের ডেটে সব জায়গায় কি অর্গানিক সার ব্যবহার হয়? হয় না, কেমিক্যাল সার ইউজ হচ্ছে। একটি জমিতে যেখানে একবার চাষ হতো সেখানে 3 বার চাষ হচ্ছে তো। তাহলে আমি যদি এই ব্যাপারটাতেই চলে আসি, আপনার কি মনে হচ্ছে আমি রাইট ডায়েট নিচ্ছি? নিচ্ছি না। তাহলে ডায়েট যদি আমার ঠিক না থাকে, ডায়েট থেকে আমি প্রপার নিউট্রিশন পাবো না, নিউট্রিশন পাবো না। তাহলে আজকের ডেটে এটা কি রিকোয়ারমেন্ট নয় যে আমি ডায়েটের সঙ্গে সঙ্গে আমাকে যদি নিউট্রিশন নিতে হয়, আমার ডায়েটের মধ্যে যে খামতিটা হচ্ছে সেটা আমাকে বাইরে থেকে পূরণ করতে হবে যদি আমি একটা হেলদি লাইফ লিড করতে চাই। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা কি আদৌ এটা নিয়ে ভাবি বা করে থাকি? হয়তো ভাবি না। আজকে আমি যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেখানে আমি নিউট্রিশনের জায়গায় যাব, যে ডায়েটের সঙ্গে সঙ্গে আমি কিভাবে আমার শরীরকে বাইরে থেকে নিউট্রিশন প্রোভাইড করতে পারবো। তার সঙ্গে থার্ড যে পার্টটা একটু বলে দিই, এক্সারসাইজ। আচ্ছা সকালবেলা উঠে আপনারা কতজন জানেন যে এক্সারসাইজ ইজ আ মাস্ট, বা সকালবেলা আমি যদি এক্সারসাইজ করি আমার সারা দিনটা কিন্তু খুব ভালো যাবে, কারণ সকালবেলা শরীরের মধ্যে একটা প্রপার ব্লাড সার্কুলেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জানেন সবাই? কতজন করি আমরা? আচ্ছা এখানে শুধু মনি করে, মনির জন্য একটা হাত তালি। রোজ সকাল বিকেল উঠছি, একদম টাইম। ও বিসিএম এ করছে। আচ্ছা বিসিএম এর আগে করতাম না, আমার বাচ্চাগুলো সব শিখে গেছে একদম। করেন এক্সারসাইজ করেন? ফুটবল মাঠে গ্রাউন্ডে খেলি, ফুটবল খেলেন, ভেরি গুড। এনি ফর্ম অফ এক্সারসাইজ আমাদের শরীরের জন্য খুব দরকার। কিন্তু আমি আবার এখানে একটা জিনিসকে টেনে আনবো, কিরকম জিনিসটা?
জিনিসটা, ধরুন আমি সকালবেলা উঠে রেগুলার জগিং করি, এটা আমার প্র্যাকটিস, আমি ঘুম থেকে উঠছি, আমি সকালবেলা উঠে জগিং করছি। তো যখন আপনি জগিং করছেন অবভিয়াসলি আপনার সার্কুলেশন বেটার হচ্ছে, এটা মানে তো সবাই। কিন্তু আমি যখন এক্সারসাইজ করছি, যেমন কোনো মানে হার্ড করে এক্সারসাইজ করছি, জগিং করছি, বা দেখা যাচ্ছে আমি অনেকটা মানে রাস্তায় একটা সামনে একটা বড় মাঠ আছে, সেখানে দাঁড়িয়ে আমি অনেক রকম ভালো ভালো খুব শক্ত শক্ত এক্সারসাইজ করছি, তখন নর্মালি আমার ব্লাড সার্কুলেশন যেমন বেশি হচ্ছে, আমার নিঃশ্বাস প্রশ্বাস আমি বেশি নিচ্ছি কি নিচ্ছি না, আমার যে ইনহেল এক্সহেল সেটা বেড়ে যায় তো। আচ্ছা, এবার আমাকে বলুন তো, আপনার যে পারিপার্শ্বিক পরিবেশ, সেখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে না, সেখানে কারখানা নেই, আছে তো? তো সেই পরিবেশ থেকে কি আপনি বেরিয়ে আসতে পারবেন? অক্সিজেন তো কনজিউম করছে। ইনফ্যাক্ট আমি যে জায়গায় থাকি সেখানে একটা জায়গা আছে নতুন রাস্তার ওই সাইডে, যেটা কি বলে ওটা, যেখানে সবাই জগিং করতে যায় সকালবেলা, ঝুমুর জলায় আমি দেখি বহু মানুষ তারা স্পোর্টস শু পরে তারা হাঁটছে, জগিং করছে, আর পাশ দিয়ে বড় বড় গাড়িগুলো ট্রাকগুলো চলে যাচ্ছে। তো সেখানে যখন ট্রাকগুলো গাড়িগুলো যাচ্ছে, সেখান থেকে কি বেরোচ্ছে? কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আর আমি তখন খুব বেশি ব্রিদিং করছি, জোরে জোরে ব্রিদিং করছি, তাহলে আমি কি ইনহেল করছি? ইনফ্যাক্ট আমি যদি সেটা না করে আমি বাড়িতে বসেও করে থাকি না, যখন আমার ইনহেল এক্সহেল বেশি হবে, আমি কিন্তু প্রচুর এই ধরনের জিনিস আমি কিন্তু ভিতরে ইনজেক্ট করব। এবং আমার মনে আছে, এক্স্যাক্টলি আমার সালটা মনে নেই, 2015 বা 16, যেহেতু আমাদের কোম্পানিতে বিশেষ এক ধরনের পরীক্ষা হয়, সেটা হচ্ছে জিন, মানুষের জিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়। তো সেখানে আমাদের একটা জিন গঠিত পরীক্ষা হয়েছিল, এবং তার সেটা পাঠাতে হয়েছিল হেডকোয়ার্টার্সে চায়নাতে, এবং সেখান থেকে একটা 999 পাতার একটা রিপোর্ট এসেছিল যে কার শরীরে আগামী 20 বছরে কি ঘটতে চলেছে, এবং কার শরীর কোন জায়গায় আছে তার একটা স্ট্যাটিস্টিক্স এর মোটা একটা বই। সেটা সবাই মেইলে পাঠিয়ে দিয়েছিল, মেইল থেকে ডাউনলোড করে নিতে হয়েছিল। তো সেটা যখন আমি ডাউনলোড করে আমার রিপোর্ট সেখান থেকে নিই, আমি নিজেকে ভাবতাম যে আমি হয়তো খুব হেলদি। আমি সেখানে দেখি যে একটা জায়গায় দিচ্ছে যে আমার শরীরে লেড এবং মার্কারি যেগুলোকে বলা হয় হেভি মেটালস, তার সংখ্যা মারাত্মক বেশি। এবং লেড এন্ড মার্কারি যদি আপনার শরীরের মধ্যে বেশি হয়ে যায়, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার অর্গানকে ড্যামেজ করতে শুরু করবে, ভেরি হার্মফুল। তো আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম যে এটা কিভাবে পসিবল। আমি তো কোনোদিন কোনো কারখানায় কাজ করিনি, বা আমি তার আশেপাশে থাকিও না, তাহলে এটা কিভাবে হলো? তো আমার রিপোর্ট নয়, যখন দেখা গেল তার পাশে যখন স্যারের রিপোর্ট এলো, সেখানেও দেখা যাচ্ছে লেড এবং মার্কারি বেশি গুণে ওখানে দেখাচ্ছে। পরে আমরা যখন এটাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, বেসিক্যালি হাওড়া ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, অনেক ইন্ডাস্ট্রি আছে। তো সেখান থেকে রেগুলার বেসিস যে হেভি মেটালস এমিট হচ্ছে, সেইগুলো আমরা কোনো না কোনোভাবে যখন নিঃশ্বাস নিচ্ছি, তার একটা টুকরো হলেও কিন্তু আমার শরীরে গিয়ে জমে যাচ্ছে, রাইট? তো তার থেকে যেটা হচ্ছে আমার শরীর কিন্তু আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এক্সারসাইজ ইম্পর্টেন্ট, কিন্তু আমি কিভাবে এক্সারসাইজ করছি, দ্যাট ইজ ইভেন মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি একদম ইন্টেরিয়রে থাকেন, যেমন ওরা থাকে, যেমন আমি জানি ওরা অনেকটা ইন্টেরিয়রে, আমি যখন শুভ্রর বাড়ি যাই আমি দেখি যে নিঃশ্বাসটা আমি অনেক ভালোভাবে নিতে পারছি, বা হয়তো সাবিনারাও যেখানে থাকে সেখানটাও অনেক ফাঁকা জায়গা আছে। কিন্তু আপনি যদি শহরের মধ্যে থাকেন, সেটা কিন্তু কোনোদিনই ঘটবে না। তো এক্সারসাইজ পার্ট এন্ড পার্সেল আমাদের জীবন, আমরা যদি এই তিনটে জায়গাকে ঠিক রাখতে পারি, আমরা কিন্তু একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারি। এই জায়গা থেকে আমি জাস্ট বলতে চাই যে ডায়েট এবং নিউট্রিশন, যেহেতু আজকের ডেটে আমার কাছে প্রপার ডায়েট নেই, প্রপার নিউট্রিশন নেই, তাহলে বাইরে থেকে সাপোর্ট দেওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সাপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট হয়ে যায় ক্লিনজিং মানে কি? পরিষ্কার করা।
আপনি রেগুলার আপনার শরীরকে ক্লিন করেন কি করেন না? করেন। সকালবেলা উঠে স্নান করেন না? করেন তো। কেন করেন? নিজেকে পরিষ্কার করার জন্য করেন তো। বাইরেটাকে আমরা 100% ক্লিন করি, কিন্তু শরীরের ভিতরটাকে যেহেতু আমরা দেখতে পাই না, আমরা সেই জায়গাটাকে ক্লিন করার কথা ভেবে উঠতে পারি না, তাই তো? কারণ আমরা শরীরের ভিতরে কি আছে আমরা জানি না। এবং শরীরের ভিতরের পার্টটাকে আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি। দুটো পার্টে নয়, 3টে পার্টে ভাঙছি। একটা হচ্ছে আমার ব্লাড, একটা হচ্ছে আমার টোটাল ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এবং তার সঙ্গে হচ্ছে আমার বোনস। আমি যদি এই 3টে পার্টি বা এটাকে ব্রেক করি আমার শরীরের ভেতরে যেটা আছে, এবার সেইখানে আপনি ভেবে দেখুন তো আপনি কতবার ক্লিনজিং করেছেন কি আদৌ? আমরা করি না। যার ফলে আজকে যেটা আমরা যে সিচুয়েশনে আছি সেখানে দেখবেন 30 বছর থেকে মানুষের পেটের সময়, 30 বছর কেন, আজকে ডেটে বাচ্চা 18 বছর 20 বছর ছেলে মেয়েদের পেটের সমস্যা হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম গ্যাস্ট্রিকের প্রবলেম চলে আসছে। আপনি হাড়ের ব্যথা দেখুন, 30 বছরে যেতে হবে না, তার আগে থেকে মানুষের কোমরে ব্যথা, হাঁটু ব্যথা শুরু হয়ে যাচ্ছে। আর যে ডিসঅর্ডারের জায়গাটা একটু আগে বললাম, ডায়াবেটিস, থাইরয়েড, মাইগ্রেন, ইউরিক অ্যাসিড, এই ধরনের সমস্যাগুলো, এইগুলো কিন্তু আমাদের লাইফে একটা মনে হচ্ছে চিরজীবনের সঙ্গী হয়ে যাচ্ছে। কমন পার্ট আছে। পার্ট এন্ড পার্সেল। আমরা এগুলো নিয়ে ভাবাই বন্ধ করে দিয়েছি। ডায়াবেটিস মানে ও তো ঘরে ঘরে থাকবে, ও থাইরয়েডও তো হতেই পারে, জিনিসটা এই জায়গায় চলে এসছে। তো আমি যেটা বললাম যে 3টে জায়গায় ক্লিনজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা আমার হাড়ের প্রপার ক্লিনজিংই হোক, আমার রক্তের ক্লিনজিংই হোক, বা আমার ইন্টেস্টাইনাল ক্লিনজিং হোক। আপনার এই যে পেট বা ইন্টেস্টাইন, এখানে দুটো থাকে তো ইন্টেস্টাইন, একটা লার্জ ইন্টেস্টাইন, একটা স্মল ইন্টেস্টাইন, জানেন তো সবাই, ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত। তো এইটাকে আপনারা কবার পরিষ্কার করেছেন একটু আমাকে বলবেন? একবার। আচ্ছা, এটা সাইজ কত বড় কারো জানা আছে? কি বলতে পারবেন এর সাইজ কত বড়? ওটা একটা পাইপের মতো, দেখবেন যখন ছবিতে দেখবেন এরকম গোটানো আছে আমার শরীরের মধ্যে, তাই তো? এই পাইপটার সাইজ কত বড় আপনাদের জানা আছে? জানা নেই। আপনার যা হাইট তার 6 গুণ বেশি, 6 টাইমস হচ্ছে আপনার ইন্টেস্টাইন। তাহলে কত বড় ভেবে দেখুন। বাগানে পাইপে করে জল কতজন দেখেছেন বা দিয়েছেন? আমরা করে থাকি তো। তো বাগানে যখন পাইপে করে আমরা জল দিই, কিছুদিন পর পাইপের মধ্যে শ্যাওলা জমে না? তখন কি করতে হয়? সাকশন করে ওইটাকে হয় ক্লিন করতে হয়, অথবা সেই পাইপটা ফেলে দিয়ে নতুন পাইপ কিনতে হয়, নাহলে জল ঠিক মতো দেওয়া যায় না। তাহলে একটা বাগানের পাইপ যদি 6 মাসের মধ্যে তার মধ্যে শ্যাওলা করে ব্লক হয়ে যায়, আপনার কি মনে হচ্ছে আপনার ইন্টেস্টাইনের মধ্যে যে পাইপটা আছে সেটা 100% খুশি খুশি খুব ভালো জায়গায় আছে শরীরের মধ্যে? আপনার জবে থেকে দাঁত হয়েছে আপনি খাচ্ছেন তো, মুখে যেটা ভালো লাগছে সেটাই আপনি খেয়ে নিচ্ছেন, সকাল থেকে শুরু করছেন রাত্রি অবধি খাচ্ছেন, কি খাচ্ছেন না খাচ্ছেন আপনি জানেন না। আজকের ডেটে মানুষের ট্রেন্ডই হয়ে গেছে যে একটু চটপটি খাবার খুব ভালো লাগে, তাই তো? সেইগুলো একটু চলো ফুচকা খেয়ে নিলাম, একটু চাউমিন খেয়ে নিলাম, এগুলো খুব কমন হয়ে গেছে। তাছাড়া সবার বাড়িতে আমরা জানি লুচি, পরোটা, ভাজা, ভুজি আমরা খাই। আর আমরা যদি ননভেজ হই, মাছ, মাংস রেগুলার বেসিস আমরা খেতে থাকি। আমরা যদি ভেজিটেরিয়ানও হই, আমরা যে ডায়েট খাচ্ছি, আপনি কি মনে করছেন 100% আপনার সেই ট্র্যাকটা ক্লিন আছে? নেই। আপনি এটাকে কেন পরিষ্কার করেন না? কারণ আপনার জানা নেই যে ওই পাইপটার মধ্যে কত নোংরা জমে আছে। তাহলে ফার্স্ট আমাদের যে সিস্টেম, আমরা যে সিস্টেমে কাজ করছি, আমাদের প্রথম যে সিস্টেম সেখানে হচ্ছে আমাকে ক্লিনজিং করতে হবে। এক্সটার্নালি আমি যেমন বাড়িটাকে পরিষ্কার করি, ইন্টারনালি ভেতরটা ক্লিন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্লিনজিং কিন্তু সেটা শুধু ইন্টেস্টাইনাল ক্লিনজিং নয়, আপনার রক্তের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের টক্সিনস রেগুলার বেসিস জমতে থাকে, যেগুলো আপনার ইউরিক অ্যাসিডকে ডেকে আনছে, আপনার কি বলবো হাই ব্লাড প্রেশার নিয়ে আসছে, কারণ ব্লাডটাকে ঠিক করে দিচ্ছে, আপনার হার্টের সমস্যা হচ্ছে, তাহলে কোলেস্টেরলের প্রবলেম হচ্ছে।
সেটা কেন হচ্ছে? কারণ আপনার ব্লাডে প্রচুর পরিমাণে টক্সিনস সেখানে জমে যাচ্ছে। আর এই যে আপনি হাঁটু মুড়তে পারছেন না বা কোমর নাড়াতে পারছেন না, ওখানে জানেন কি আপনারা, যেমন লোহায় মরচে পড়ে আপনার হাড়েও মরচে পড়ে, সেটাকেও ক্লিন করা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? তো আজকে আমি খুব ছোট করে বলবো, ডিটেলে বলতে গেলে তো